আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা করার চেষ্টা করব সেটা হলো জাতীয় সঙ্গীত নিয়ে কয়েকটি কথা। এর আগেও দু একটা ভিডিও এই জাতীয় দিয়েছি আমি, কিন্তু আবার দিতেছি কেন, ইদানিং এই বিষয়টা নিয়ে খুবই লড়াচড়া হইতেছে। বিভিন্ন সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ, রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যে, আমাদের মতো জনতা যারা আছে তারা তাদের বক্তব্যে, কিছু কিছু সাহিত্য নামধারী আছে তারা তাদের বক্তব্যে, এমনকি আমাদের স্বনামধন্য মৌলানারাও ওয়াজ নসিহতে বা বিভিন্ন ইয়ের মধ্যে তারা এই জাতীয় সঙ্গীত নিয়ে বয়ান করতেছেন। অনেকে নিজে একটা লিখছেন, লেখা ওইটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন, সবার কাছে দিতেছেন, দেখেন এটা চলে কিনা। তো অনেকেরই দেখা যায়, দেখলে হাসা আসে, না হয়েছে কবিতা, না হয়েছে গীতিকা, না হয়েছে কোনো কিছু। জাতীয় সঙ্গীত এত সহজ, হাতের মোয়া, বড় কঠিন জিনিস, বুঝলেন না? আর আমার সবচেয়ে বড় জিনিসটা হইল, এটা তো কোনো ফরজ না, এটা কোনো ওয়াজিব না, সুন্নত নফল কিছুই না, বুঝলেন না? বহু ফরজ আছে, সেগুলার কোনো দ্বারা নাই। আমরা বর্তমানে দেখা যায় কঠিন কঠিন যেগুলা ফরজ, জীবন সংশয়ের বা জীবন নাশের সম্ভাবনা, সেগুলা তো বাদই দিয়ে দিচ্ছি সিংহভাগ সিংহভাগ মুসলমানে আর কি, যেগুলার জন্যেই এই সারা দুনিয়া মুসলমানদের শ্রেষ্ঠত্ব হয়েছিল। সেই যে খোলাফায়ে যুগে শুরু হয়েছিল, তারপরে উমাইয়া, আব্বাসী, অটোমান, তুর্কি সাম্রাজ্যে চলাকালে যে আসল যে ফরজ জেহাদটা এটা ছিল, এবং সারা দুনিয়া মুসলমানদের আধিপত্য ছিল। সেই এত বড় একটা সবচেয়ে বড় যে জেহাদ, সেগুলো বাদ দিছে, সেগুলো নিয়ে কোনো কথা নাই। কিন্তু ওই পাইছে এক জাতীয় সঙ্গীত, এগুলো নিয়ে এত আলোচনার কি আছে? তবে হ্যাঁ, সব স্বাধীন দেশে একটা থাকে জাতীয় পতাকা, শহীদ মিনার, একটা ওই নির্দিষ্ট ভূখণ্ড, তার একটা ম্যাপ, এগুলো সাংবিধানিক জিনিস থাকবে, আছে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটা জাতীয় সঙ্গীত হিসেবে আছে। আমার আশ্চর্য লাগে যে অনেকেই বলে উনি চোর, মানে তারা চোর বলে, যে উনি অমুকেরটার থেকে নকল করে লিখছে, এবং উনির যে সার্বিক লেখা আছে এর মধ্যে পৃথিবীর অন্য অন্য কোনো ভাষাভাষীর লেখক সাহিত্যিক আছে, তাদেরটা নকল করিয়া করিয়া বা চুরি করিয়া করিয়া বা অনুবাদ করিয়া করিয়া নিজের নামে চালাইছে। এগুলা কি? কবিগুরু তো কবিগুরুই, বিশাল মাপের কবি। তো মানে যারা তার উপরে লেখাপড়া করছে, পিএইচডি করছে, তারা না জানে উনি কত বড়, বুঝলেন না? ওনার আবার চুরি করা লাগে নাকি? একটা না 63 বছর তিনি লেখছেন। মানুষের জীবন চেতনার এমন কোনো দিক নাই যে বিষয়ে তিনি পদচারণা না করছেন। তিনি যে ছোট গল্পগুলো লিখছেন, আজও বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ওনারগুলি। তিনি যে কবিতা লিখছেন, গান লিখছেন, এগুলো শ্রেষ্ঠ। কে তাকে টেক্কা দেবে? যেমন সংখ্যার দিক থেকে, তেমন ভাব গাম্ভীর্য বা ওই অর্থবোধকের দিক থেকে শ্রেষ্ঠ। তিনি যে নাটক লিখছেন, কে পাল্লা দেবে তার সাথে? কথিত আছে, ওই একবার কবিগুরু ওই শরৎচন্দ্রকে ডেকে বললেন যে, শরৎ, তুমি তো খুব ভালো লেখো উপন্যাস। শরৎচন্দ্র হেসে বললেন যে, কবিগুরু, আমরা যতই লিখি, আমাদের তো একটা সরল সহজ, আমরা লিখি পাবলিকের জন্যে, আর আপনি লেখেন আমাদের জন্যে। আপনারটা আরও অনেক ভালো, এটার সাথে আমাদের করেন না, আপনি তুলনা করেন না। তো যাই হোক, সবাই তারা মাইনে নিচ্ছে কবিগুরু হিসাবে। তিনি অনেকগুলো উপাধি পাইছেন। ওই বিশ্ববরেণ্য কবি, কবিগুরু, ওই আর নোবেল পুরস্কার তো পাইছেন, আরও বিভিন্ন উপাধি আছে তার। ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ওই আমলে ওই আপনার পিএইচডি পাইছে, ব্রিটিশে নাইট উপাধি দিয়েছিল, আরও বিভিন্ন পদে ভূষিত উনি। সারা দুনিয়া বিচরণ করছেন, তিনি জমিদারি করছেন। কীভাবে লেখছে তো আমি তো জানি না। তিনি
তার যারা সমালোচক তার যারা সমালোচক তারা একমাত্র চীনের প্রাচীরের সাথে ওনার এই রচনাবলীকে তুলনা করছেন, যে বিশাল একটা চীনের প্রাচীর উনি নির্মাণ করে গেলেন। মানবের যারা সাহিত্যমতী তারা এই খনিতের থেকে যুগে যুগে উঠে তারা এগুলা ভোগ করছেন। আর এতে বলা হয় চোর। তিনি যে ওই এক ঘন্টার মধ্যে কয়েকটা করে কবিতা লিখছেন, এরকম অনেক প্রমাণ আছে, বুঝলেন না? ওনার এই সোনার বাংলা একটা সাধারণ লেখা, ওনার সার্বিক লেখার মধ্যে এটা আবার চুরি করা লাগে না কোনো। তবে হ্যাঁ, কইতে পারেন যে কোনোটা আগের স্তবকের সাথে কিছু মিলছে, মানে এর তো মিলবেই। ওই এই মানুষের তো চিন্তা চেতনা সীমাবদ্ধ, মানে একজনে যেটা চিন্তা করলো আগে এই চিন্তার বা এ থাকতেও পারে, তাই বলে যে হবো নকল করছে বা নকল, এটা তো বলা যাবে না। মানে আমিও তো লিখি, মানে আমার কেউ লিখতে পারে, আমি তো কেউটা পড়ি না কেন? পড়লে আবার ওই ভাবটা এসে যায়, হয়তো নকল হয়ে যাবে। তো তারপরও যদি কেউর সাথে কোনো কিছু মিলবেই তো। একজন যদি অনেক লেখে তার তো কিছু মিলতেই পারে, থাকতে পারে। আর একজন একটা চিন্তা করছে, ওই চিন্তা যা আর কেউ করা যাবে না, তাও তো কোনো গ্রহণযোগ্য না। কাজেই আপনারা বলেন ওই এইভাবে বিতর্ক না করে, কবিগুরুকে চোরমোর না কইয়া এই সমস্ত তারাকেই না করলে, দেখেন আরেকটা কথা না বললে নয়। 1913 সালে গীতাঞ্জলি লেখে তিনি ওই নোবেল পুরস্কার পেলেন 1913 সালে। আর উনি মারা গেলেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অনেক পরে। এই গীতাঞ্জলি লেখার পরেও তো অনেক কাব্যগ্রন্থ লিখছেন তিনি, অনেক গান লিখছেন, অনেক কিছু লিখছেন, সবই লিখছেন। বলাকা পুরবী পুনশ্চ জন্মদিনের শেষ লেখা সহ আর বহু কাব্য এই যা তো লিখলেন। বলাকা লিখলেন গীতাঞ্জলি 1913 সালে, বলাকা 1922 সালে। 22 সালে যে বলাকা কাব্য লিখছেন, এই বলাকার মান তো গীতাঞ্জলি অনেক ভালো। তো ওনাকে কি পুরস্কার দেবে? নোবেল, পৃথিবীর যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, নোবেল তো আগে দিয়েই দিচ্ছে, ওনাকে আর কি দিবে? তো উনি তো এই নোবেলের পুরস্কারের উপযুক্ত ছিলেন না। নোবেলের চেয়ে যদি আরও কিছু বড় থাকতো সেটার উপযুক্ত ছিলেন তিনি, এটা মনে রাখতে হবে। তো তাকে চোর মোড়ার বলা যাবে না, এভাবে খাটো করা যাবে না। আপনারা যদি তার লেখা যদি না রাখতে চান তাহলে না রাখবেন। আর এক একজনে তুলনা করবেন না। এক একজনে দেখছি ওই আপনার তার এক লাইন পরে লেখা আর কবিগুরুর এই আমার সোনার বাংলার এক লাইন পরে, আবার তার এক লাইন পরে এটার এক লাইন পরে, মানে তুলনা করে যে ওটার চেয়ে আমারটা কম না। এটা কিছুই তো না, এগুলো তো কিছুই হয় নাই। কবিগুরুর যে সোনার বাংলা কি না আছে, বাংলাদেশের পুরা ফোকাস সব কিছু আছে। কেউ কয় যে উনি এই বাংলাদেশের লোক ছিলেন না, বা উনি সময় দেশ স্বাধীন হয় নাই, ইত্যাদি অনেক কিছু। তো তিনি তো বলেন নাই যে আমার এই লেখাটা আপনারা বাংলাদেশ নামে একটা দেশ হবে, তার জাতীয় সঙ্গীত বানান, উনি তো বলেন নাই। তো তার ওয়াকামে এই সমস্ত ভাষা আপনারা দয়া করে ব্যবহার করবেন না। আপনারা যদি চান, যদি মনেই করেন যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করেন, এর পৃথিবীর অনেক দেশেই হয়েছে। পাকিস্তানের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, সোভিয়েত রাশিয়ার সময় যেটা ছিল, পরে ভ্লাদিমির পুতিন এসে আবার পরিবর্তন করছে, অনেক দেশে নজির আছে। করতে পারেন, একটা কমিটি করে দেন, পরামর্শটা শুনেন, একটা কমিটি করে দেন। ওই কমিটির মধ্যে যাদের প্রয়াত আমাদের যারা বড় বড় সাহিত্যিক ছিলেন তাদের তো লেখা বই আছে, তো ওইখান থেকে যেটা ভালো মনে করেন ওটারে কমিটিতে বাছাইয়ের মধ্যে আনেন। আর বর্তমান যারা আছেন তাদের যদি বই থাকে ওইটা কোনটা তারা দেয় বা মনে করেন সেটাকে বাছাইয়ের মধ্যে আনেন। আর যারা বই লিখতে পারে নাই কিন্তু বর্তমানে লেখে, কেউ যে লিখতে পারবে না তো অনেকে ভালো লিখতেও পারে, তাদের কাছে আপনারা কপি চান, কপি তারা টাইপ করে আপনাদের কাছে দেবেন। আপনারা যাচাই করে আপনারা যদি মনে করেন পরিবর্তন করেন। কিন্তু কবিগুরুকে নিয়ে ডেইলি সুর হাবি যাবি ইত্যাদি কেউ কয় ওই পতিতালয়ে যাইতো, শিপিলির রোগ আসলে কি পাইছেনটা কিছু কবি, হ্যাঁ পাইছেনটা কি আপনারা? তো এই সমস্ত বাদ দিয়ে ওই কমিটি করে তারপরে যারা যে এখন খুব আগ্রহী জাতীয় সঙ্গীতের নিজের লেখাটা আসুক, এতে তারাও পাঠাইব। এগুলো আপনারা ওই একটা কমিটিতে বাছাই করে একটা নির্ধারণ করেন। আগেরটা যদি না রাখেন, আর যদি রাখবেন। তো এই কথাতে আমার অনুরোধ থাকবে, এই কবিগুরুকে নিয়ে এই টানা হিসড়াটা না করাই আমার পক্ষে আমি আর সেই অনুরোধটা করলাম। কবিগুরুকে নিয়ে আর ছোটো বানানোর চেষ্টা করেন না, নিজেরাই ছোট হয়ে যাবেন। ভালো থাকুন বন্ধু।